এই ভিডিওটা মিস করলে আপনি বুঝতেই পারবেন না আগামী নির্বাচন আগে আসবে না দুর্যোগ। বাংলায় এখন যেন সবকিছুই একসাথে জ্বলছে। একদিকে 2026 বিধানসভা নির্বাচন ঘিরে প্রথম সমীক্ষা উঠে এসেছে, কারা থাকবে ক্ষমতায় আর কারা হারাবে মাটির নিচে ঠাঁই। নজরদারির ফলাফলে ঘাম ছুটে যাচ্ছে সব রাজনৈতিক শিবিরে। আর তারই মাঝে নতুন আতঙ্ক দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝুম নামের ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। এই যখন পরিস্থিতি, তখন মুখ্যমন্ত্রী বনাম নির্বাচন কমিশনের যুদ্ধ আরও বাড়ছে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আইন উপদেষ্টাদের পরামর্শ, মমতা সরকারের অবস্থান আইনি নয়। আর আপনি যদি মনে করে থাকেন আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড থাকলেই সব ঠিক, তাহলে আপনি ভুল। একাধিক রিপোর্টে উঠে এসেছে এই সব নথি নাগরিকত্ব প্রমাণ করে না। আছে তো আছেই, এই ভাবনায় ভরসা করলে বিপদ। বিজেপি শিবির আরও এক ধাক্কা দিল। পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো শরিক দল নয়, সিদ্ধান্ত নেবে বিজেপি। স্পষ্ট বার্তা, নতুন জোট নয়, একক ক্ষমতার দাপটেই চলবে দিল্লি। এদিকে বাংলায় নির্বাচন, রাজনীতি, ঘূর্ণিঝড় আর নাগরিকত্ব সব মিলিয়ে শুরু হয়েছে এক ভয়ঙ্কর ঘূর্ণিপাক। তাই এই ভিডিও এক মুহূর্তও মিস করবেন না। লাইক দিন, সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে 2026-এ ক্ষমতায় আসবে কে, বিজেপি, তৃণমূল না কেউ নতুন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে ভোটার আধার রেশনে না, নাগরিক থাকতে গেলে হাতে রাখুন এই সব নথি। তো 18 লাখ ভোটার মৃত, 26 লাখ ভোটার আর সেই বিধানসভা কেন্দ্রে বাস করেন না। 7 লাখ ভোটারের নাম দু জায়গায় নথিবদ্ধ রয়েছে। সব মিলিয়ে 51 লাখ ভুতুরে ভোটার। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান চালিয়ে এমনই শিহরণ জাগানো তথ্য সামনে এসেছে। এবার বাংলার ঘরে ঘরে কড়া নাড়বে নির্বাচন কমিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অভিযান শুরু হবে, অন্তত তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান চালিয়ে কাউর নাম বাদ দেওয়া হলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে। তবু রাজনৈতিক মহলের মতে বাংলাতে এই পরিস্থিতিতে এই অভিযান আটকানো কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে কমিশনের কর্মী আধিকারিকরা আপনার দরজায় কড়া নেড়ে প্রথমে কি প্রশ্ন করবে আর তারপর একে একে কোন কোন নথি দেখতে চাইবে, এখনই তার প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিহারে এসআইআর রুখতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কিছু গোষ্ঠী। সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার আধার রেশন কোনোটাকেই তারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করবে না। অতএব শিওরে সমন। তাই জেনে রাখুন, ভোটার আধার রেশনের বদলে ঠিক কোন কোন নথি সঙ্গে রাখলে এ যাত্রায় পার পেয়ে যেতে পারেন এবং ঠিক কোন পদ্ধতিতে কোন বয়সীদের জন্য কোন নথি প্রয়োজন। বিহারের নিবিড় সংশোধনী অভিযানের ক্ষেত্রে নির্বাচন কমিশন 11টি নথিকে নাগরিকত্বের প্রমাণ্য হিসেবে গ্রাহ্য করেছে। সেক্ষেত্রে কেবল বিহার নয়, মনে করা হচ্ছে বাংলাতেও সেই পথেই হাঁটবে কমিশন। চলুন জেনে নেই ঠিক কোন কোন নথি প্রমাণ্য হিসেবে গ্রাহ্য। প্রথম হচ্ছে যে কোনো পরিচয়পত্র অথবা কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পেনশন হোল্ডার যদি হন তবে সেই সংক্রান্ত নথি। দ্বিতীয় হচ্ছে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো পরিচয়পত্র কিংবা শংসাপত্র যা 1 জুলাই 1987 আগে ইস্যু করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে যত সংস্থার দ্বারা জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। 4 নম্বর পাসপোর্ট। 5 নম্বর মাধ্যমিক স্তরের বোর্ড সার্টিফিকেট কিংবা শিক্ষাগত শংসাপত্র যা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা ইস্যু করা হয়েছে। 6 নম্বর যত রাষ্ট্রীয় সংস্থা দ্বারা ইস্যু করা স্থায়ী বসবাসের শংসাপত্র। 7 নম্বর বনাঞ্চলের বসবাসের শংসাপত্র অর্থাৎ ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর হচ্ছে ওবিসি কিংবা এসসি এসটি অথবা যে কোনো জাতিগত শংসাপত্র যা যত সংস্থা দ্বারা ইস্যু করা হয়েছে। 9 নম্বর হচ্ছে এনআরসি যেখানে চালু হয়েছে যদি হয়ে থাকে কোথাও। 10 নম্বর সরকার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ দ্বারা পরিবারের নথিবদ্ধকরণ। 11 নম্বর হচ্ছে সরকার কর্তৃক প্রদত্ত জমি, বাড়ির কিংবা পাট্টার শংসাপত্র। আপাততভাবে মনে করা হচ্ছে এই নথিগুলির মধ্যে যে কোনো একটি থাকলেই নাগরিকত্বের প্রমাণ দেওয়া সম্ভব। যদিও আদতে ব্যাপারটা এতটাও সহজ নয়। আপনি কোন সালে জন্মেছেন, কোন সালে আপনার ভোটার তালিকায় নাম আছে, সেই ভিত্তিতে আপনার কিংবা আপনার অনুজ কাউকে 3টিরও বেশি নথি প্রয়োজন হতে পারে, এমনটাই বলা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশিকায়। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, রাজ্যের ক্ষমতায় কে, কারা এগিয়ে, নজরবন্দির প্রথম সমীক্ষা প্রকাশ। তো 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে শুরু হয়ে গেল চুলচেরা বিশ্লেষণ। আর সেই বিশ্লেষণের প্রথম এক্সক্লুসিভ পর্ব সামনে আনলো নজরবন্দি। রাজ্যের 294টি আসনে ভোট হওয়ার কথা। আর এই প্রথম পর্যায়ের বুথ ফেরত জনমত সমীক্ষাতে স্যাম্পেল সাইজ বিশাল, 67,309 জন। 4 ধাপে এই সমীক্ষা হবে এবং এটি প্রথম ধাপের ফলাফল মাত্র। কিন্তু এখন থেকেই স্পষ্ট কিছু প্রবণতা উঠে এসেছে যা রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল কংগ্রেস 190 থেকে 205টি আসনে জয়লাভ করতে পারে। বিজেপি 55 থেকে 70টি আসন পেতে পারে। কংগ্রেস এবং সিপিএম মিলিয়ে 3 থেকে 6টি আসনে সীমাবদ্ধ থাকবে, অন্যান্যরা পাবে না। হাড্ডাহাড্ডি লড়াই 15 থেকে 20টি আসনে হবে।
এই ফলাফলে স্পষ্ট এখনই রাজ্য জয়ের পথে এগিয়ে তৃণমূল কংগ্রেস। 2021 সালের মতোই তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছে, বরং আরও কিছু আসন বাড়তেও পারে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। জাতীয় নির্বাচন কমিশনের বার্তা অগ্রাহ্য মমতার সরকারের, নেওয়া হচ্ছে আইনি পরামর্শ। তো জাতীয় নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী স্বতন্ত্র দপ্তর করার নির্দেশ মানতে নারাজ রাজ্য সরকার। এই আবহে রাজ্য প্রশাসন আইনি পরামর্শ নিচ্ছে বলে জানা গিয়েছে রিপোর্টে। সরকারের দাবি, দপ্তর যদি স্বতন্ত্র হয়ও বা রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য সরকারের অধীনেই থাকতে হবে। এদিকে জাতীয় নির্বাচন কমিশনকে এই নিয়ে রাজ্য সরকার পাল্টা চিঠি দিতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ সমীক্ষা চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এরই মাঝে পশ্চিমবঙ্গ সরকারকে নতুন চিঠি পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। সেই চিঠিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করতে বার্তা দেওয়া হয় রাজ্যের মুখ্য সচিবকে, তবে তাতে আপত্তি রয়েছে সরকারের। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ঘূর্ণিঝড় ঝুম ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তো পশ্চিমবঙ্গ জুড়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ঝুম, যার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। টাইফুন উইফার পালস এবং পূর্ব মধ্য দিয়ে সৃষ্ট ঘূর্ণাবর্ত মিলিত হয়ে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা শক্তিশালী হয়ে 25 থেকে 26 জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। এর ফলে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে এবং উপকূলীয় এলাকায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে। ঝুম বৃষ্টি নামে পরিচিত এক নাগাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ঝুম। সম্ভাব্য বন্যা পরিস্থিতি এবং নদী বাঁধ ভাঙার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কোনো শরিক দল নয়, পরবর্তী উপরাষ্ট্রপতি হবেন বিজেপি থেকেই চূড়ান্ত করে ফেলল গেরুয়া শিবির। তো একদিকে যখন উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যে নতুন উপরাষ্ট্রপতি নিয়ে অঙ্ক কষা শুরু করেছে বিজেপি। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল এবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ শরিক দলগুলির কোনো বর্ষীয় নেতাকে বসানো হতে পারে, কিন্তু বিজেপি সূত্র সে সম্ভাবনা খারিজ করে দিচ্ছে। সূত্রের দাবি, উপরাষ্ট্রপতি হিসেবে এমন কাউকে বাছা হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত। জোট রাজনীতিতে শরিকদের খুশি করার জন্য ওই পদটি কোনো শরিক দলকে উপহার দিতে পারে বিজেপি। রাজধানীর অলিন্দে দুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছিল বর্তমান রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিংকেই উপরাষ্ট্রপতি করা হতে পারে। কোনো কোনো মহল থেকে ভাসানো হচ্ছিল নীতিশ কুমারের নামও, আবার বর্ষিয়ান জেডিইউ নেতা রামনাথ ঠাকুরের নামও ভেসে আসছিল কোনো কোনো মহল থেকে। সবটাই বিহার ভোটের অঙ্ক মাথায় রেখে। কিন্তু গেরুয়া শিবির সূত্র বলছে, কোনো শরিক দলের জন্য উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়তে রাজি নয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ সংশোধিত রাজনীতিতে রাজ্যসভার চেয়ারম্যান পদের গুরুত্ব অপরিসীম। ওই পদে দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এবং বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত কোনো নেতাকেই বসানো হতে পারে। বিজেপির সেই নেতা বাঁচতে পারে বিহার বা দক্ষিণ ভারত থেকে, তবে তিনি যে কোনো শরিক দলের সদস্য হবেন না সেটা স্পষ্ট। এখন দেখার উপরাষ্ট্রপতি হিসেবে কাকে বাছে গেরুয়া শিবির। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে, নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন।